হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। গত দুইটা ভিডিওতে আমরা লুসিফার সিরিজের সিজন 3 এর এপিসোড 1 থেকে 6 পর্যন্ত দেখেছি, যার লিঙ্ক কমেন্ট ও ডিসক্রিপশনে দেয়া আছে। আর আজকে পার্ট 3 তে এপিসোড 7 থেকে 9 পর্যন্ত দেখব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 7 এর শুরুতে আমরা দেখতে পাই ফুলের তোড়া হাতে রিস নামের একজন লোক বাড়িতে যাচ্ছিল, কিন্তু বাড়িতে ঢোকার আগেই সে বুঝতে পারে তার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষ রয়েছে। সে আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে এবং দেখতে পায় লুসিফার খুব আনন্দের সাথে বাড়ি থেকে বেরিয়ে আসছে। তখন রিস তাকে ফলো করে তার লাক্স ক্লাবে যায়। বারটেন্ডারের কাছে সে লুসিফারের নামটা জানতে পারে। একটু পরে লুসিফার নিজেও রিসের কাছে আসে এবং বলে যে, আমি জানি তুমি অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছো, তোমার মতলবটা কি? তখন রিস জানায় তার মনটা ভেঙে গিয়েছে, কারণ তার স্ত্রী অন্য একজন পুরুষের সাথে টাইম স্পেন্ড করেছে। এটা শুনে লুসিফার বলে, তাহলে তো তার ওই লোকটাকে মেরে বৃন্দাবন দেখিয়ে দেওয়া উচিত। লুসিফার এখানে রিসকে নিজের বন্ধু বানিয়ে নেয় এবং তাকে সাহায্য করারও প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে তো আর জানতো না রিস এতক্ষণ তার ব্যাপারেই বলছিল। যাই হোক, এরই মধ্যে ক্লয় সেখানে এসে লুসিফারকে কোনো একটা কেসের তদন্তের জন্য নিয়ে যায়। যাবার আগে ক্লয়কেও সে রিসের সাথে পরিচয় করিয়ে দেয়। রিস এটা জেনে খুবই অবাক হয় যে লুসিফার পুলিশের সাথে কাজ করে। যাই হোক, রিস মূলত একজন জার্নালিস্ট। সে নিজের অফিসে ফিরে গিয়ে তার বসকে জানায় সে লুসিফার নামের একজনের খোঁজ পেয়েছে, যার কিনা বছর 5 আগে কোনো অস্তিত্বই ছিল না। সে কিভাবে উড়ে এসে জুড়ে বসে পুলিশ প্রশাসন সব হাতের মুঠোয় করে নিল, সেই ব্যাপারে রিস একটা আর্টিকেল লিখতে চায়। এটা ইন্টারেস্টিং কিছু হবে ভেবে বসও তাকে অনুমতি দিয়ে দেয়। পরের দিন রিস এলপিডি অফিসে আসে এবং লুসিফারের সাথে দেখা করে তাকে বলে সে লুসিফারের উপরে একটা আর্টিকেল লিখতে চায়। লুসিফারও কিছু না ভেবেই সরল মনে তাকে অনুমতি দিয়ে দেয়। রিস একে একে সব স্টাফের কাছ থেকে লুসিফারের ব্যাপারে ইন্টারভিউ নেয়, কিন্তু সবাই লুসিফারের ব্যাপক প্রশংসা করে। এতে রিস কিছুটা আপসেট হয়। তারপর যখন সে ড্যানের সাথে বসে লুসিফারের ব্যাপারে কথা বলছিল, তখনই ক্লয় সেখানে আসে। রিস ক্লয়ের ইন্টারভিউ নিতে চাইলে ক্লয় জানায় তার এসবের সময় নেই। তখন রিস তাকে অনুরোধ করে ক্লয় যেন তাকে অন্তত কোনো একটা তদন্তের সাথে রাখে। ক্লয় রিসের কথা মেনে নিয়ে তাকে নতুন একটা কেসের মার্ডার স্পটে নিয়ে যায়, যেখানে লুসিফার আর ড্যানও ছিল। তারা একটা মেয়ের লাশ পায়, যার শরীরে অনেকগুলো সিরিঞ্জ ঢোকানো ছিল। সেই সাথে তার ডেড বডির পাশে কিছু অর্গানিক আইটেমও তারা খুঁজে পায়। তো তারা এভিডেন্স কালেক্ট করে অফিসে ফিরে এসে কেসের ব্যাপারে আলোচনা করছিল। তখন লুসিফার হঠাৎ বাইরে বেরিয়ে যায়। সে একজন সিকিউরিটি গার্ডের কাছে টাকার বিনিময়ে একটা ব্যাগের ডেলিভারি নেয়। এই দৃশ্য দেখে রিসের সন্দেহ জাগে, তাই সে অফিসে শেষ রাতেও লুসিফারকে ফলো করে। লুসিফার কোনো একটা গোপন জায়গায় গিয়ে একটা লোকের সাথে সেই ব্যাগটা এক্সচেঞ্জ করে আবারও ফিরে যায়। সবকিছুই রিস আড়াল থেকে দেখছিল। ঠিক এই সময়ই হঠাৎ মেস চলে আসে। সে রিসের কলার চেপে ধরে তাকে থ্রেট দেয় সে যেন আর লুসিফারকে ফলো না করে। তারপরে রিসকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবারও গায়েব হয়ে যায়, ফলে রিস আর তাকে খুঁজে পায় না। এরপর অফিসে পৌঁছে রিস জানতে পারে তার স্ত্রী অফিস রুমে তার জন্য অপেক্ষা করছে। সে দ্রুত রুমে গিয়ে দেখে লিন্ডা দাঁড়িয়ে আছে। আসলে রিস মূলত লিন্ডার স্বামী, আর সেদিন হাসপাতাল থেকে ফিরে সে লুসিফারকে লিন্ডার কাছ থেকেই বের হতে দেখেছিল। যাই হোক, লিন্ডা রিসকে দেখে ভালো মন্দ কিছু জিজ্ঞেস না করেই ডিভোর্স পেপার বের করে দেয় এবং তাতে সাইন করতে বলে। 2 বছর ধরে তাদের সম্পর্কটা ভালো চলছে না, তারা আলাদা বসবাস করছে। তাই লিন্ডা এখন সব কিছু থেকে মুক্ত হতে চাইছে। রিস তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ডিভোর্স চায় না, সে লিন্ডাকে ভালোবাসে। কিন্তু লিন্ডা তার কোনো কথা শোনে না। সে আবারও ডিভোর্স পেপারেই সাইন করতে বলে। তখন রিস ভাবে লিন্ডা হয়তো লুসিফারের সাথে থাকার জন্যই তাকে ডিভোর্স দিচ্ছে। তাই সে লুসিফারের আসল রূপটা লিন্ডাকে দেখানোর সিদ্ধান্ত নেয়। এই জন্যই সে লিন্ডাকে বলে তার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাই লিন্ডা যেন তাকে 24 ঘন্টা সময় দেয়। লিন্ডা বাধ্য হয়ে তাকে 24 ঘন্টা সময় দিয়ে বের হয়ে যায়। অফিস থেকে বের হয়ে রিস সরাসরি লুসিফারের অ্যাপার্টমেন্টে চলে যায়। সেখানে গিয়ে সে লুসিফারের বেডে একজন মেয়েকে হাত পা মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। লুসিফারও পাশে দাঁড়িয়েই ছিল। রিস ভাবে লুসিফার হয়তো কোনো সাইকোপ্যাথ, তাই সে মেয়েটিকে সাহায্য করার জন্য তার মুখের বাঁধনটা খুলে দেয়। আর তখনই মেয়েটা তাকে গালাগাল দিয়ে বলে, এই গাধাটা এলো কোথা থেকে? গাধাটা আমাদের মজাই নষ্ট করে দিল। হতাশ হয়ে রিস এবার সেই ব্যাগটা হাতড়াতে শুরু করে, যেটা সে লুসিফারকে ডেলিভারি নিতে দেখেছিল। কিন্তু ব্যাগ হাতড়ে সে শুধু বড়দের খেলনা ছাড়া আর কিছুই পায় না, ফলে সে আরও হতাশ হয়ে বসে পড়ে। তখন লুসিফার তাকে সাথে নিয়ে বেরিয়ে যায়
কারণ ক্লয় কেসের ব্যাপারে নতুন একটা ক্লু পেয়েছে। তারা সেই অর্গানিক আইটেম বিক্রেতাকে ট্র্যাক করে এবং লুসিফারের সাহায্যে তাকে গ্রেফতার করে ব্যুরোতে নিয়ে আসে। আসলে এই বিক্রেতাকে গ্রেফতারের পুরো প্ল্যানটা লুসিফারই সাজিয়েছিল। তাই লুসিফারের উপর প্রচণ্ড রাগ থাকার পরেও রিস স্বীকার করে লুসিফার আসলেই খুব ইন্টেলিজেন্ট একজন স্পাই। এরই মধ্যে লেফটেন্যান্ট পিয়ার্স ব্যুরোতে ফিরে ক্লয়কে ডাকে, তাই ক্লয় সেখানে চলে যায়। আর লুসিফার একা তাদের নতুন সাসপেক্টকে জিজ্ঞাসাবাদের সময় রেগে যায়, তাই হঠাৎ তার ডেভিল ফেস বেরিয়ে আসে। তার মানে লুসিফারের শক্তি ফিরে এসেছে, আর এটা বুঝতে পেরে লুসিফার খুবই খুশি হয়। অন্যদিকে রিসও লুসিফারের ডেভিল ফেস দেখে ফেলে এবং ভয়ে আতঙ্কে তার মরমর অবস্থা হয়ে যায়। তো ব্যুরো থেকে পালিয়ে রিস লিন্ডার কাছে যায় এবং তাকে লুসিফারের কাছ থেকে দূরে থাকতে বলে, কারণ লুসিফার একজন ডেভিল। কিন্তু লিন্ডা রিসের কোনো কথা শুনতে চায় না। সে বারবার লুসিফারকেই ডিফেন্ড করতে থাকে, ফলে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিন্ডা আবারও রিসকে প্রেশার দেয় ডিভোর্স পেপারে সাইন করার জন্য। এবার রিস সত্যিই ডিভোর্স পেপারে সাইন করে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। রিস তখন রাগে জেদে লুসিফারের বিরুদ্ধে সব রকম প্রমাণ জোগাড় করতে শুরু করে। 1 বছর ধরে সে শুধু এসবের মাঝেই কাটিয়ে দেয়, কিন্তু লুসিফারের বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ সে পায় না। এরই মধ্যে একদিন লুসিফার আর ক্লয় রিসের অফিসে আসে এবং গত বছরের সেই মার্ডার কেসের ব্যাপারে তার কাছে সাহায্য চায়, কারণ সেই কেসটা এখনও সমাধান হয়নি। ভিকটিম একজন লোকাল সেলিব্রিটি ছিল। তাকে নিয়ে রিসের পত্রিকাতে স্টাইল সেকশনে একটা আর্টিকেলও ছাপা হয়েছিল। সেই আর্টিকেলের রিপোর্টে হুমকি ধামকি দেওয়া কোনো কমেন্ট এসেছিল কিনা তারা সেটা চেক করতে চায়। হয়তো সেই কমেন্ট থেকে তারা খুনি পর্যন্ত পৌঁছানোর ক্লু পেতে পারে। এমনকি তাদের কাছে সেই খুনির ইউজার আইডিও আছে, যেটা হলো TruthDog21। রিস তখন ক্লয়কে তার অ্যাসিস্ট্যান্টের কাছে যেতে বলে, যে তাদের এই ব্যাপারে সাহায্য করতে পারবে। ক্লয় তাই রিসের সহকারীর সাথে দেখা করতে যায়, আর লুসিফার জানায় তার এখন থেরাপি সেশন রয়েছে, তাই সে লিন্ডার থেরাপি সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু পরে রিসও লিন্ডার থেরাপি সেন্টারে যায় এবং একটা গান দিয়ে লুসিফারের উপরে গুলি চালিয়ে দেয়। তারপর লিন্ডাকে বলে, দেখেছো, বলেছিলাম না ও একজন ডেভিল, দেখো গুলি খেয়েও ওর কিছুই হলো না। রিসের এরকম কাণ্ডে লিন্ডা খুবই রেগে যায় এবং বলে যে সে জানে লুসিফার একজন ডেভিল, সে লুসিফারের সব সত্যি আগে থেকেই জানে। এরপর লিন্ডা রিসকে অনেক বকাবকি করে, তাই রিস ফ্রাস্ট্রেটেড হয়ে বেরিয়ে যায়। এরপর দেখা যায় রিস তার অফিসে আপসেট হয়ে বসেছিল। তখন তার বস এসে তাকে বকাবকি শুরু করে, কারণ গত 1 বছর ধরে সে নতুন কোনো আর্টিকেল দিতে পারেনি। তাই বস ওয়ার্নিং দেয় নতুন কোনো আর্টিকেল দিতে না পারলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। বস চলে যাবার পরে রিস আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সব জিনিসপত্র আস্ত্রাতে শুরু করে। তখনই তার সেই খুনিটার কথা মনে পড়ে, যার ইউজার আইডি TruthDog21। সে ফাইলপত্র ঘেটে সেই লোকটাকে খুঁজে বের করে। লোকটার নাম হলো আলভিন। রিস আলভিনকে ম্যানুপুলেট করে যে লুসিফার খুব খারাপ একজন মানুষ, তাই তাকেও সেই মেয়েটির মতো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া উচিত। আলভিনও রিসের কথায় রাজি হয়ে যায়। তারা লুসিফারের লাক্স ক্লাবে পার্টিতে আসে। রিস এখানে খুনির ফাইলটা দেবার নাম করে ক্লয়কে লুসিফারের কাছ থেকে দূরে সরিয়ে রাখে, আর আলভিন তখন লুসিফারের মদের গ্লাসে বিষ মিশিয়ে তার সাথে গল্পে মেতে ওঠে। কিন্তু কিছুক্ষণ কথাবার্তার পরে তাদের মধ্যে খুব ভালো ভাব জমে ওঠে। আলভিন ভেবে নেয় লুসিফার খুব ভালো একজন মানুষ, তাই সে লুসিফারকে মারার সিদ্ধান্ত বাদ দিয়ে দেয়। আলভিন তাই লুসিফারের হাত থেকে বিষ মেশানো গ্লাসটা নিয়ে বদলে দেয়। কিন্তু তখন আরেক বিপত্তি ঘটে যায়। সেই বিষ মেশানো গ্লাসের মদ আরেকটা মেয়ে খেয়ে নেয় এবং সাথে সাথেই মেয়েটা মারা যায়। তারপর ফরেন্সিক রিপোর্টে জানা যায় মেয়েটাকে মারতে যেই বিষ ব্যবহার করা হয়েছে 1 বছর আগে সেই সিরিয়াল কিলারও একই বিষ ব্যবহার করত। তারা হতাশ হয়ে পড়ে এটা ভেবে যে তাদের সামনে খুনি এরকম একটা কাজ কিভাবে করল। লুসিফারও আপসেট হয়ে নিজের রুমে চলে যায়। তখন ছুরি হাতে তাকে মারতে রিস আবারও যায়, কিন্তু সে লুসিফারকে মারতে ব্যর্থ হয়ে ফিরে আসে। রিস ফিরে এসে লিন্ডার অফিসে যায় এবং কথায় কথায় সিরিয়াল কিলারকে দিয়ে তার করানো খুনটার কথা স্বীকার করে নেয়। লিন্ডা রিসের কথা শুনে ক্লয়কে ফোন করতে গেলে রিস তার সাথে হাতাহাতি শুরু করে এবং লিন্ডা কপালে আঘাত পায়। তখন রিস বেশ অনুতপ্ত ফিল করে লিন্ডাকে বলে সে যেন ক্লয়কে রিসের অফিসে আসতে বলে। সে নিজে আত্মসমর্পণ করবে এবং সেই সিরিয়াল কিলার আলভিনকেও ধরিয়ে দিবে। এরপর রিস অফিসে এসে পানির কাপে চুমুক দিতেই তার বিষক্রিয়া শুরু হয়। তখন পেছন থেকে আলভিন বেরিয়ে আসে এবং রিসকে দোষারোপ করে বলে লুসিফার একজন ভালো মানুষ, সে কোনো অপরাধ করেনি, বরং রিস তার সাথে প্রতারণা করে লুসিফারকে হত্যার চেষ্টা করেছে, তাই রিসের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তখন বিষের প্রতিক্রিয়া হওয়া সত্ত্বেও রিস হাসতে শুরু করে এবং আলভিনকে আটকে রাখে।
সেই মুহূর্তে বাইরে সাইরেন শোনা যায়, অর্থাৎ ক্লয়ি আর লুসিফার চলে এসেছে। তারা এসে আলভিনকে গ্রেফতার করে আর রিসকে হাসপাতালে পাঠায়। অনেকক্ষণ পর রিসের জ্ঞান ফিরে আসে। নার্স তাকে দ্বিতীয় জীবন পাওয়ায় অভিনন্দন জানায়। রিসের পুরো ঘটনা মনে পড়ার পর সে বলে এবার সে লাইফের সেকেন্ড চান্সটাও নিশ্চয়ই ঠিকঠাক কাজে লাগাবে। আর এর মধ্য দিয়ে এপিসোড 7 শেষ হয়। এপিসোড 8-এ আমরা দেখতে পাই লুসিফার ক্লয়ি এবং টিক্সির সাথে মনোপলি খেলছিল, আর এতে সে বেশ আনন্দও পাচ্ছিল। দুজনের সাথে ভালো টাইম স্পেন্ড করে লুসিফার অ্যাপার্টমেন্টে ফিরে এসে দেখে অ্যামেনাডিলও ফিরে এসেছে। লুসিফারের এমন পরিবর্তন দেখে অ্যামেনাডিল বেশ খুশি হয়। এরপরে সিন শিফট হলে আমরা দেখতে পাই কিম নামের একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। কিমকে মাথায় ভারী কিছু একটা দিয়ে আঘাত করে মারা হয়েছে। কিমের রুমমেট স্টারকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় সে মার্ডারের সময় এখানে ছিলই না, কোনো একটা পার্টিতে ছিল। তাছাড়া কিমের তেমন কোনো শত্রুও নেই, তবে গতদিন সে কারোর সাথে ফোনে চিল্লিয়ে কথা বলছিল। লুসিফার এবং ক্লয় তখন কিমের ফোনের সেই কলটা ট্রেস করে একটা অনলাইন ডেটিং অ্যাপ কোম্পানিতে যায়। তারা কোম্পানির সিইও ম্যাককে জিজ্ঞাসাবাদ করে, কারণ কিম লাস্ট কলটা তাকেই করেছিল। ম্যাক জানায় তাদের এই অ্যাপে রেজিস্ট্রেশন করার কিছু রুলস রয়েছে, তাই যেমন তেমন কেউ এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারে না। কিন্তু কিম তাদের অ্যাপ হ্যাক করে নিজের অ্যাকাউন্ট খুলেছিল, তাই এটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। তো লুসিফাররা বুড়োতে ফিরে এসে কিমের অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি চেক করে বুঝতে পারে কিম গতকাল বেনজি নামের একটা ছেলের সাথে ডেটিংয়ে গিয়েছিল। আর তারা বেনজির অ্যাক্টিভিটি চেক করে জানতে পারে সে আজকে রাতে পার্টিতে থাকবে। তাই ছেলেটিকে ধরতে ক্লয় ছদ্মবেশে পার্টিতে যায়। সে ছেলেটির সাথে বেশ ভালো ভাব জমিয়ে ফেলে। তখনই লুসিফার সেখানে গেলে ছেলেটা তাদের সন্দেহ করে দৌড় দেয়, যদিও সে ড্যানের কাছে ধরা পড়ে যায়। বেনজিকে বুড়োতে এনে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত রাতে কিমের সাথে ডেটিংয়ে গিয়েছিল, কিন্তু ডেটিং শেষে সে কিমকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আর যখন সে কিমকে বাড়িতে পৌঁছে দিচ্ছিল তখন কিমের রুমমেট স্টার বাড়িতেই ছিল। কিছুদিন আগে বেনজি স্টারের সাথেও ডেট করেছে, তাই স্টার কিমের সাথে তাকে দেখে জেলাস ফিল করছিল। এসব শোনার পর এবার তাদের স্টারের উপর সন্দেহ হয়, কারণ স্টার তো তার বয়ানে বলেছিল মার্ডারের রাতে সে বাড়িতে ছিলই না। একে তো মিথ্যা বয়ান, তার উপর আবার তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কিমের রিলেশন। হতে পারে জেলাসি থেকে সেই কিমকে খুন করেছে। তাই অফিসে বসে লুসিফার স্টারের সোশ্যাল মিডিয়ার ফটোগুলো ঘাটাঘাটি করছিল। তখন রুমের ভিতরের একটা ফটো ক্লয়ের নজরে আসে। সে আপলোড করা ফটোর সাথে ক্রাইম সিনের ফটো মিলিয়ে দেখে রুম থেকে মার্ডারের দিনে তোলা ফটোতে একটা জিনিস মিসিং। সেটি হলো একটা ডাম্বেল, মানে যেটা দিয়ে এক্সারসাইজ করা হয় আর কি। ডাম্বেল যেহেতু দেখতে ছোট কিন্তু ভারী একটা জিনিস, তাই হতে পারে এটাই ছিল মার্ডারের ওয়েপন, যেটা হয়তো মার্ডারের পরে সরিয়ে ফেলা হয়েছে। তো ক্লয়ি আর লুসিফার দ্রুত স্টারকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য যায়। ক্লয়ি স্টারকে জিজ্ঞেস করে ডাম্বেলটা মিসিং কেন। স্টার জানায় এই ডাম্বেলটা তার না, সে জানে না এটা কোথায় আছে। তাছাড়া কিম তাকে সবসময় ফলো করত এবং তার মতোই হতে চাইত। এমনকি কিম তার মতো হতে সার্জারি করারও প্ল্যান করেছিল, আর খুব শীঘ্রই তার কাছে প্রচুর টাকা আসার কথাও ছিল। কিম বলেছিল সেই টাকা দিয়ে নাকি তার জীবনটাই বদলে যাবে। স্টারের এমন বয়ানের প্রেক্ষিতে তারা বেরিয়ে যায় এটা খোঁজ নিতে যে কিমের কাছে কোথায় থেকে টাকা আসতে চলেছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা কোনো তথ্য খুঁজে পায় না। তখন শার্লট এসে তাদের সাহায্য করে। সে ফাইলপত্র ঘেটে সেই ডেটিং অ্যাপের সিইও ম্যাক এবং কিমের মাঝে 2 বছর আগে হওয়া একটা চুক্তিপত্র খুঁজে পায়, যার থেকে তারা বুঝতে পারে এই ডেটিং অ্যাপটা ম্যাক না বরং কিমই বানিয়েছিল। কারণ কিম খুব ট্যালেন্টেড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু কিমের সাদামাটা চেহারা দেখে কেউই এই অ্যাপের জন্য স্পন্সর করত না। তাই সে ম্যাককে হায়ার করে অ্যাপের দায়িত্ব তাকে দেয়, যার বিনিময়ে কিমকে একটা বিশেষ অঙ্কের টাকা দেওয়ার চুক্তি হয়। কিন্তু একটা সময় ম্যাক হয়তো কিমকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, আর সেদিন রাতে হয়তো এটা নিয়েই দুজনের মাঝে ফোনে ঝগড়া হয়। ফলে ম্যাক কিমকে মেরে ফেলে যাতে পুরো অ্যাপটা সে একাই হাতিয়ে নিতে পারে। কিন্তু ম্যাকের বিরুদ্ধে তাদের স্ট্রং কোনো প্রমাণ ছিল না, তাই মার্ডার ওয়েপনটা খুঁজতে ক্লয়ি ম্যাকের বাড়ি যায়। তবে একই সময়ে লুসিফারও ম্যাকের বাড়িতে যায় এবং ক্লয়িকে দেখে সে অবাক হয়ে যায়। তারপর ম্যাক ভেতরে ড্রিঙ্ক আনতে গেলে দুজনে মিলে মার্ডার ওয়েপনটা খুঁজতে শুরু করে এবং ক্লয়ি সেই ডাম্বেলটা খুঁজে পায়। কিন্তু ম্যাক তাদের প্ল্যান বুঝতে পেরে গান হাতে বেরিয়ে আসে। ম্যাককে সামলাতে লুসিফার ম্যাকের প্রিয় স্ট্যাচুটা ছুঁড়ে মারে, আর সেটা ধরতে গিয়ে ম্যাকের হাত থেকে গানটা পড়ে যায় এবং তখনই তারা তাকে গ্রেফতার করে নেয়। অবশেষে কেস সলভ করে ক্লয়ি টিক্সির সাথে রিল্যাক্সে বসে মনোপলি খেলছিল। তখন তারা খেয়াল করে সেখানে একটা শো পিস মিসিং। আসলে ওই শো পিসটা লুসিফারই নিয়ে এসেছে, আর সেটা সে তার পিয়ানোর উপরে রেখে দিয়েছে।
মানে বোঝাই যাচ্ছে লুসিফার ক্লয়ি আর টিক্সিকে অনেক মিস করে। আর এর মধ্য দিয়েই এপিসোড 8 শেষ হয়। এপিসোড 9-এর শুরুতে দেখা যায় লুসিফার তার ক্লাবে পার্টি করছিল। তখন জয় নামের একটা ছেলে তার কাছে এসে হেল্প চায়। লুসিফারও তাকে হেল্প করার জন্য রাজি হয়। এরপরে সিন শিফট হলে আমরা দেখতে পাই ক্লয়ি লেফটেন্যান্ট পিয়ার্সের কাছে গিয়ে একদিনের জন্য ছুটি চায়, কিন্তু পিয়ার্স ছুটি না দিয়ে বলে সে এই ব্যাপারে ভেবে দেখবে। তারপরে ক্লয়ি এবং লুসিফারকে ক্রাইম স্পটে দেখা যায়। সেখানে একটা ছেলের খুন হয়েছে। ছেলেটাকে দেখেই লুসিফার অবাক হয়ে যায়, কারণ কয়েক মাস আগেই এই ছেলেটাই তার কাছে হেল্প নেবার জন্য এসেছিল। ছেলেটির বুকে 2টো গুলি করা হয়েছে এবং পা 2টোকে ভেঙে দেওয়া হয়েছে। লুসিফার তখন জানায় সে এই ছেলেটিকে চিনে, ওর নাম হলো জয়ী। সে কয়েক মাস আগে তার কাছে এসে রিকোয়েস্ট করে সে গডফাদার হতে চায়। তাই লুসিফার তাকে একটা মাফিয়া গ্রুপের সাথে পরিচয় করিয়ে দেয়। লুসিফারের এরকম অবুঝের মতো কাণ্ডে ক্লয়ি বেশ বিরক্ত হয়। অন্যদিকে আমরা দেখতে পাই লিন্ডা আর অ্যামেনাডিল গল্প করছিল। তখন মেস সেখানে চলে আসে। মেসকে দেখে তারা বেশ বিব্রত বোধ করে। তাদের হাবভাবে মেজের সন্দেহ হয় এদের মাঝে নিশ্চয়ই কোনো চক্কর চলছে। তারপরে সিন শিফট হয়ে আবার এলপিডি অফিসে আসে, যেখানে সবাই জয়ের মার্ডারের স্পট থেকে আনা এভিডেন্স নিয়ে আলোচনা করছিল। তখন শার্লটও সেখানে চলে আসে। শার্লটকে দেখে ক্লয়ি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? শার্লট জানায় সে তার ডিফেন্স লয়ারের চাকরিটা ছেড়ে দিয়েছে আর এখন সে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে চাকরি নিয়েছে। অর্থাৎ এখন থেকে শার্লট ক্লয়িদের সাথেই কাজ করবে। যাই হোক, ক্লয়ি লুসিফারকে জিজ্ঞেস করে সে জয়কে কোন মাফিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। লুসিফার তখন ক্লয়ি এবং শার্লটকে সেই মাফিয়ার কাছে নিয়ে যায়, যার নাম হলো ফ্র্যাঙ্কি। তারা ফ্র্যাঙ্কিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় জয় খুব ভালো ছেলে ছিল, তার মৃত্যুতে সেও শোকাহত। সেও জয়ের খুনিকে খুঁজে বের করে তার হত্যার প্রতিশোধ নিতে চায়। এরই মধ্যে ড্যান এসে জানায় তারা আরেকটা ডেড বডি খুঁজে পেয়েছে। এবার ভিকটিম হলো ফ্রিডা নামের একটি মেয়ে। সেই ক্রাইম স্পটে গিয়ে লুসিফার আবারও অবাক হয়ে যায়, কেননা সে এই মেয়েটিকেও চিনে, যে কিনা কয়েক বছর আগে তার কাছে সাহায্যের জন্য এসেছিল। 2টো খুনের টেকনিক একই রকম ছিল, তাই লুসিফার বুঝে যায় এটা তার জন্য কোনো মেসেজ। তো এসব নিয়ে ক্লয়ি চিন্তিত হয়ে পড়ে, কারণ খুনি লুসিফারকে টার্গেট করে এসব কিছু করছে। তা না হলে লুসিফার যাদেরকে সাহায্য করেছে তাদেরকে খুঁজে খুঁজে মারত না। তখন লুসিফার ক্লয়িকে বলে মানুষকে সাহায্য করার পেছনে তার আসল কারণ ছিল সিনারম্যান, মানে লুসিফারকে কিডন্যাপের পিছনে যার হাত ছিল, যে বিষয়ে আমরা সিজন 3 এর প্রথম এপিসোডে জেনেছিলাম। কিন্তু সেই সিনারম্যান আসলে কে এবং তার চেহারা ঠিক কেমন সেসব এখনও দেখা যায়নি। তো লুসিফার বলে যে হয়তো সিনারম্যান আবারও ফিরে এসে এই কাজগুলো করছে। ক্লয়ি তখন আবারও লুসিফারের কথার প্রতিবাদ করে বলে তাদের রেকর্ড অনুযায়ী সিনারম্যান নামের কারো কোনো অস্তিত্বই নেই। তখনই পিয়ার্স সেখানে চলে আসে এবং বলে যে সিনারম্যানের অস্তিত্ব অবশ্যই আছে। সে মিডওয়েস্টে একটা গ্রুপ চালায়। সিনারম্যানের সাথে তার শিকাগোতে দেখা হয়েছিল, কিন্তু সে তাকে গ্রেফতার করতে পারেনি। এটা শুনে ক্লয়ি বেশ অবাক হয়, কারণ লুসিফার এবং পিয়ার্স দুজনই আজ পর্যন্ত তার কাছে এই সত্যিটা লুকিয়ে রেখেছিল। এরই মধ্যে লুসিফারের কাছে একটা ফোন আসলে সে দ্রুত বেরিয়ে যায়। লুসিফার বাড়িতে ফিরে অ্যামেনাডিলকে ভয়েস মেসেজ পাঠায় সিনারম্যানকে খুঁজতে তার অ্যামেনাডিলের সাহায্য লাগবে। তখনই পেছন থেকে মেস বলে উঠে তাকে তুমি এখন পাবে না, কারণ সে এখন লিন্ডার সাথে বিজি আছে। লুসিফার মেসকে দেখে অবাক হয়। সে আবার ফিরে এসেছে এতে লুসিফার খুশিও হয়, কিন্তু মেজের কোনো কথা শোনার মতো অবস্থায় সে ছিল না, তাই মেস রাগ করে চলে যায়। তখনই লুসিফারের ফোনে একটা কল আসে, যেই কলটা স্বয়ং সিনারম্যান নিজেই করেছে। সিনারম্যান লুসিফারকে একটা অ্যাড্রেস দিয়ে তার সাথে সেখানে দেখা করতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই এলা ক্লয়িকে জানায় সে জয় এবং ফ্রিডা 2টো লাশের থেকে একই ডিএনএ পেয়েছে। ডিএনএটা শিকাগোর একটা কেসের সাথে মিলে যাচ্ছে, আর এই ডিএনএটা হলো সিনারম্যানের। এসব শুনে ক্লয়ি এবার বিশ্বাস করে যে তার মানে সিনারম্যান নামের কেউ একজন নিশ্চয়ই আছে। ক্লয়ি তাই সিনারম্যানের ব্যাপারে বিস্তারিত জানার জন্য শার্লটকে সাথে নিয়ে আবারও সেই মাফিয়া ফ্রাঙ্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও পিয়ার্স ক্লয়ির সাথে যেতে চেয়েছিল, কিন্তু ক্লয়ি পিয়ার্সকে সাথে নিতে অনিচ্ছা জানায়। যাই হোক, এদিকে লুসিফার সিনারম্যানের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায়। একটা রুমে ঢুকতেই বাইরে থেকে দরজাটা বন্ধ হয়ে যায়। তখনই সে সিনারম্যানকে একটা টিভি স্ক্রিনে দেখতে পায়। আসলে সিনারম্যান লুসিফারের সামনে না এসে তাকে ফাঁদে ফেলেছে। এই ঘরটা মোটা স্টিলের দেয়ালে তৈরি, ভেতর থেকে লুসিফারের শক্তি কোনোভাবেই কাজ করবে না, তাই কেউ বাইরে থেকে দরজা খুলে না দিলে সে বেরও হতে পারবে না। লুসিফারের সাথে সিনারম্যানের ভিডিও কনফারেন্সে বেশ কথা কাটাকাটি হয়।
লুসিফার এখানে তাকে চ্যালেঞ্জ করে সে নিশ্চয়ই তার রহস্যটা খুঁজে বের করবে এবং তাকে শাস্তি দিবে। সিনারম্যানও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কলটা কেটে দেয়। লুসিফার তখন ভেতর থেকে অনেক ডাকাডাকি করে কিন্তু কেউ সাড়া দেয় না। এদিকে ক্লয়ি এবং শার্লট ফ্রাঙ্কির ক্লাবে পৌঁছায়। তারা সিনারম্যানের ব্যাপারে ফ্রাঙ্কিকে জিজ্ঞাসা করে, কিন্তু ফ্রাঙ্কি জানায় এই লোকের নাম সে জীবনেও শোনেনি, তাই ফ্রাঙ্কি তাদের সাহায্য করতে অসম্মতি জানায়। তখন শার্লট খুব রেগে যায় এবং তারা ক্লাব থেকে বেরিয়ে আসে। বাইরে এসে ক্লয়ি শার্লটকে বোঝায় তার রাগ করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের উদ্দেশ্য সফল হয়েছে। ফ্রাঙ্কি যেহেতু জয়ের হত্যা নিয়ে খুবই পজিটিভ, তাই তাকে জানানোর প্রয়োজন ছিল যে সিনারম্যানই জয়কে খুন করেছে, আর তাই ফ্রাঙ্কি এখন প্রতিশোধ নিতে নিজেই সিনারম্যানকে খুঁজে বের করবে। তাই এই মুহূর্তে তাদের একটাই কাজ, সেটা হলো ফ্রাঙ্কির উপরে নজর রাখা। এরপর ক্লয়ি শার্লটকে বাড়ি পাঠিয়ে দেয় এবং ফ্রাঙ্কির উপরে নজর রাখার জন্য নিজে সেখানে থেকে যায়। একটু পরেই লেফটেন্যান্ট পিয়ার্সও সেখানে চলে আসে এবং জানায় যে সে ক্লয়ের জন্য ডিনার নিয়ে এসেছে। পিয়ার্সের এমন কেয়ার দেখে ক্লয়ি খুব খুশি হয়। অন্যদিকে দেখা যায় বন্ধ ঘরে থেকে লুসিফার অধৈর্য হয়ে উঠেছে। সে সাহায্যের জন্য কাউকেই পাচ্ছিল না। তখন বাইরে থেকে সে মেজের আওয়াজ শুনতে পায়। মেস মূলত লুসিফারকে ফলো করে এখানে চলে এসেছিল। লুসিফার তাই মেসকে বলে দরজাটা খুলে দিতে, কিন্তু মেস শর্ত দেয় লুসিফার যদি তার কথাগুলো শোনে তবেই সে দরজা খুলবে। বাধ্য হয়ে লুসিফার তার কথাগুলো শুনতে রাজি হয়ে যায়। মেস জানায় অ্যামেনাডিল আর লিন্ডার মাঝে কোনো চক্কর চলছে, তারা এই ব্যাপারটা সবার কাছ থেকে গোপন করছে। লুসিফার বলে তাদের মাঝে রিলেশন থাকলে সমস্যাই বা কি? মেস কি জেলাসি ফিল করছে নাকি? কারণ অ্যামেনাডিল তো তার এক্স বয়ফ্রেন্ড ছিল। লুসিফার মেসকে ঠিকঠাক মতো বোঝানোর পর মেস শান্ত হয়ে দরজা খুলে দেয়, আর লুসিফার দ্রুত বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই পিয়ার্স আর ক্লয়ি গাড়িতে বসে ফ্রাঙ্কির ক্লাবের দিকে নজর রাখছিল। ক্লয়ি পিয়ার্সকে জিজ্ঞেস করে সিনারম্যানের কেসটা তার জন্য এত ইম্পর্টেন্ট কেন। পিয়ার্স জানায় শিকাগোর সেই ঘটনায় সিনারম্যান মূলত তার আপন ভাইকে মেরে ফেলেছিল। এটা শুনে ক্লয়ি ইমোশনাল হয়ে জানায় তার বাবাকেও একজন মেরে ফেলেছিল। উনি পুলিশের ডিউটিরত অবস্থায় মারা যান। সামনে ওনার ডেথ অ্যানিভার্সারি, আর এজন্যই ক্লয়ি ছুটি চেয়েছিল। ক্লয়ির কথা শুনে পিয়ার্স তাকে সরি বলে এবং ছুটি অ্যাপ্রুভ করার প্রতিশ্রুতি দেয়। ক্লয়ির বাবাকে মেরে ফেলার সিনটা সম্ভবত আমরা সিজন 1-এ দেখেছিলাম। তো এরই মধ্যে তারা একজন লোককে ফ্রাঙ্কির ক্লাবের দিকে যেতে দেখে, তাই সাহায্যের জন্য ক্লয়ি লুসিফারকে ফোন করে। লুসিফার জানায় তাকে এতক্ষণ সিনারম্যান আটকে রেখেছিল, এমনকি সে অবশেষে সিনারম্যানের চেহারাও দেখেছে। ক্লয়ি লুসিফারকে জিজ্ঞেস করে সিনারম্যান দেখতে কেমন। লুসিফার সিনারম্যানের চেহারার যে বিবরণ দেয় তার সাথে সামনে দিয়ে হেঁটে যাওয়া লোকটার হুবহু মিল পাওয়া যায়। তারা বুঝে যায় এই লোকটাই সিনারম্যান। সিনারম্যান ক্লাবের ভিতরে ঢুকতেই গুলির আওয়াজ পাওয়া যায়। ক্লয়ি আর পিয়ার্স দ্রুত ভেতরে ঢুকতেই দেখে সিনারম্যান ফ্রাঙ্কি এবং তার পুরো গ্রুপকে মেরে ফেলেছে। এরপর ক্লয়ির সাথেও বেশ কিছুক্ষণ গোলাগুলি হয় তার। এক পর্যায়ে সিনারম্যান পালিয়ে যেতে নিলে পিয়ার্স তাকে ধরে ফেলে। তারপর ফোর্স ডেকে ফাইনালি তারা সিনারম্যানকে গ্রেফতার করে। তখনই লুসিফার সেখানে চলে আসে এবং সিনারম্যানের সাথে কথা বলতে চায়, কিন্তু ক্লয়ি তাকে আটকে বলে সে পরবর্তীতে কথা বলার সুযোগ পাবে। তবে পুলিশ যখন সিনারম্যানকে নিয়ে যাচ্ছিল তখন সে গোপনে তার হাতের মধ্যে একটা পেন্সিল লুকিয়ে নেয়। এরপর বুড়োতে গিয়ে লুসিফার সুযোগ পেয়ে সিনারম্যানের সাথে কথা বলতে যায়। লুসিফার খুব আনন্দের সাথে সিনারম্যানকে বলে সে এখন তার চোখের দিকে তাকিয়ে তাকে হ্যালুসিনেট করে সমস্ত রহস্যের সত্যিটা বের করে ফেলবে। কিন্তু সিনারম্যান তো লুসিফার আসার আগেই সেই লুকিয়ে রাখা পেন্সিল দিয়ে নিজের চোখ দুটো অন্ধ করে ফেলে, যাতে লুসিফার তাকে হ্যালুসিনেট করতে না পারে। সিনারম্যান তাই লুসিফারকে তাচ্ছিল্য করে হাসতে শুরু করে এবং বলে যে লুসিফার কখনোই এই রহস্যের সমাধান করতে পারবে না। এসব দেখে লুসিফার হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আর এর মধ্য দিয়েই এপিসোড 9 শেষ হয়। এখন প্রশ্ন হলো কি এমন রহস্য রয়েছে যা কিনা সিনারম্যান লুসিফারের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে? লুসিফার কি কখনোই সেই রহস্যের সত্যিটা জানতে পারবে? আর সেই রহস্যের সমাধান নিয়ে আমরা আবারও ফিরে আসব পরের পর্বে। তাই দ্রুত লাইক কমেন্টের কাজটা সেরে ফেলুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস